হাই এভরিওয়ান, টিআর সলিউশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে পড়বো সেটা আমাদের জীবনের একদম অত্যাবশ্যকীয় পার্ট। আমাদের যেটা শরীরে মিশে আছে, যেটাকে বলি ব্লাড। দেখতেই পাচ্ছেন একদম লাল ব্লাড। লাল মানে লোহিত বা হিমোগ্লোবিন। তো আমরা এই ব্লাডটার মধ্যে কি কি আছে সেগুলো একটু জেনে নিই, বা ব্লাড নিয়ে যে এত সচেতনতা, যে মানে এই যে ব্লাড ব্যাংক, মানুষের শরীরে রক্ত কমে গেলে কি হয় বা ব্লাড ডিফিসিয়েন্সি হলে কি হয়, সবকিছু আজকে আমরা একটু জেনে নিই যে কি আছে। চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো আমরা প্রথমেই আগেই যখন ব্লাড সম্পর্কে জানি, বইগুলোতে থাকে যে প্রথমেই ব্লাডের ভাগ থাকে, যে রক্তরস, রক্তকণিকা, সেই ভাগ। কিন্তু তার আগে জানতে হবে যে আপনার রক্তটা কোথা থেকে এলো, মানে কিভাবে উৎপত্তি। তো এই যে রক্তের উৎপত্তি, তাকে বলা হয় আপনার হিমোটোপয়েটিক। সেটা সেটা সেম সেল থেকে তৈরি হয়। মানে আমরা যখন মায়ের উম্বে থাকি, সেই তখন থেকেই তো শুরু হয়। কেন ব্লাড ছাড়া একটা শিশু কি করে মানে বৃদ্ধিটা, সেটা কি করে ডেভেলপমেন্ট হবে? তো ব্লাডটা অত্যাবশ্যকীয় পার্ট। তাই আমাদের এই হিমোটোপয়েটিক্স প্রসেস থেকে আমাদের প্রতিটা এই যে কণিকা, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, এই তিনটেই কিন্তু এই হিমাটোপয়েটিক প্রসেসের মাধ্যমে তৈরি হচ্ছে। সেটা কোথা থেকে হচ্ছে? আমাদের এই বোন ম্যারো থেকে। আর আমরা এই যে রক্ত নিয়ে পড়ছি, রক্তের যে দ্য স্টাডি অফ ব্লাড, এটাকে আমরা কি বলবো? তাকে বলবো হিমাটোলজি। এই টার্মোলজি যে টার্ম, সেই টার্ম গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় পরীক্ষায় কিন্তু এই টার্ম গুলো দেয়, যে স্টাডি অফ দ্য ব্লাড কে কি বলে, স্টাডি অফ দ্য সেল কে কি বলে, স্টাডি অফ দ্য টিস্যু, স্টাডি অফ দ্য ভাইরাস। তো এইটা কিন্তু টার্মটা জেনে রাখাটা দরকার। আমরা যখন পড়ছি মানে তার সবটুকুই জানবো, কিছু আমরা বাদ দেবো না। তাহলে আশা করছি যে এইটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যে আমাদের ব্লাডের ফর্মেশন যে কিভাবে হলো। আমাদের এই প্রসেসটা যেটা হিমাটোপোয়েটিক্স, এই প্রসেসের মাধ্যমে আমাদের স্টেম সেল থেকে প্রথমে এই আমাদের তিনটে রক্তকণিকা উৎপন্ন হয়। আর আমরা যখন মায়ের উম্বে থাকি, তখন কিন্তু আমাদের ওই যকৃৎ বা স্পৃহা থেকে তৈরি হয় ব্লাডটা। পরবর্তীতে মানে ওটা আমরা জন্মের পরে, ভূমিষ্ঠের পরেও 1 মাস অব্দি হয়। তারপর থেকে আমাদের বোন ম্যারো থেকে আমাদের হিমাটোপয়েটিক প্রসেসের মাধ্যমে ব্লাড কণিকা গুলো তৈরি হচ্ছে। তাকে কি বলবো? হিমাটোপয়েটিক। চলে আসি এবার নেক্সট স্লাইডে। নেক্সট হলো, মানে হোল ব্লাডের আগে ধারণাটা জেনে নিই যে এর মধ্যে কি কি আছে, তারপর তো আরো ডিটেলসে আসবো। আমরা ছোটবেলা থেকেই পড়েছি যে রক্ত রস বা প্লাজমা আর ফ্রম এলিমেন্ট মানে রক্ত কণিকা। এই রক্ত কণিকার মধ্যে কি থাকে? লিউকোসাইট, এরিথ্রোসাইট আর প্লেটলেট। এই লিউকোসাইটের মধ্যে আবার কি থাকে? গ্র্যানুলোসাইট আর এক গ্র্যানুলোসাইট। মানে একটা হলো দানাদার, একটা হলো দানাবিহীন। এই যে গ্র্যানুলোসাইট যেটা দানাদার, তার মধ্যে কি করবো আবার? নিউট্রোফিল, বেসোফিল আর ইওসিনোফিল। আর যেটা এক গ্রানুলোসাইট মানে দানাবিহীন, তার মধ্যে কি আছে? লিম্ফোসাইট আর মোনোসাইট। আমি প্রথমে একটু ওভারভিউ দিচ্ছি, তারপরে এক একটা সবগুলো আলোচনা করবো যে এদের কাজ। তো আগে একটুখানি মনে রাখবেন যে এই গ্র্যানুলোসাইট, এই যে সাইট দেখতে পাচ্ছেন, মানে এটা তো দানাবিহীন বললাম বাংলায়, বিহীন সাইট, মানে যেই টার্মে লিম্ফোসাইট বা মোনোসাইট, এই সাইটটা মানে জানবেন যে এটা দানাবিহীন, সাইড করে দিচ্ছে, দানাগুলোকে সাইড করে দিচ্ছে। সেই হিসাবে একটু মনে রাখতে পারেন, কারণ পরীক্ষার সময় যদি মানে এখানে তো ডিভিশন করা হয়েছে, পরীক্ষায় তো এইভাবে দেবে না, পরীক্ষায় মিশিয়ে থাকবে। তখন কনফিউশন যাতে না ক্রিয়েট হয়, তার জন্য এটা মনে রাখা। আর প্লাজমা, রক্তরসের মধ্যে কি আছে? অ্যামাইনো অ্যাসিড, নিউট্রিয়েন্ট আর প্রোটিন। সেই প্রোটিনের মধ্যে কি আছে আমরা জানি, প্রোটিনের মধ্যে অ্যালবুমিন, তারপর ফাইব্রিনোজেন আর গ্লোবিউলিন, এই প্রোটিন গুলো রয়েছে প্লাজমা, এই প্লাজমার মধ্যে। আর আমরা তো জানি যে রক্তে প্লাজমা কত? 55%, আর রক্তকণিকা 45%। তার প্লাজমা কত? 55%, আর এটা থাকে 45%। মানে টোটাল আমরা 100-এ যদি কাউন্ট করি, তাহলে হিসাবটা হয়ে গেল যে এইভাবে থাকে ডিভিশনটা। চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক। তাহলে এই যে আমরা এই ভাগটা পড়লাম, এবার রক্ত। আমরা লাস্ট দিন আমরা টিস্যু করে নিয়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে একটা ছিল কানেকটিভ টিস্যু, তার মধ্যে ছিল ব্লাড। তাহলে রক্তটা আমাদের কি করছে? যে বডির, মানে বডি একটা পার্টের সাথে একটা পার্টের কি করছে? কানেকশন করছে। মানে আমাদের সারা শরীরের মধ্যে মানে পরিবহন করছে, ছড়িয়ে থাকছে না আমাদের। ধরুন ব্লাডের মধ্যে যাচ্ছে,
অক্সিনেটেড, ডিঅক্সিনেটেড, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড, অক্সিজেন যুক্ত ব্লাড, মানে পিউরিফিকেশন করছে, সবগুলো তো রক্তের মাধ্যমেই হচ্ছে না, ব্লাডের মাধ্যমে। তো ব্লাডটা কি তরল, অবশ্যই তরল পদার্থ, আর এটা যোগ কলা হিসেবে কাজ করবে, তো সেটাই লেখা আছে। আর তারপরে কি করবো যে আমরা এটা কি ধরনের, মানে এটা অ্যাসিডিক না ক্ষারীয় না কি? ব্লাড সবসময় ক্ষারীয়। যদি অ্যাসিড হতো ব্লাড, তাহলে তো মানে কি হবে, মানে খুবই মারাত্মক একটা হয়ে যাবে না সিচুয়েশন। তো ব্লাডটা সব ক্ষারীয় হতে হবে, অ্যাসিড হলে কি সেটা তো মানে যদি বেড়ে যায়, তা তো পুরো সিচুয়েশন প্রচন্ড বাজে হয়ে যাবে, ডিজাস্টার হয়ে যাবে। তো এটা ক্ষারীয় প্রকৃতি, সবসময় মনে রাখবেন যে এটা একটা মানে মশলা কেটে গেলে, অনেক হাত কেটে গেলে আমরা মুখ মানে নিয়ে নিই না, তখন দেখবেন একটু নোনতা, হাত কেমন নোনতা ধরনের আর ক্ষারীয় প্রকৃতির। আর এটা পিএইচ মাত্রা কত? 7.35 থেকে 7.45। তাহলে এর পিএইচ হলো 7.35 থেকে 7.45। এটা হলো ক্ষারীয় হওয়ার, ক্ষারীয় যে হচ্ছে তার প্রমাণ। আর কি বলেছে যে একটা সুস্থ মানুষের দেহে কত পরিমাণ ব্লাড থাকা দরকার? একটা সুস্থ মানুষের দেহে 6 লিটার মতো রক্ত, 5 থেকে 6 লিটার রক্ত থাকতে হবে। আর রক্তটা আমরা দেখিয়েছিলাম প্রথম স্লাইডে লাল, আমরা তো সবাই জানি হাত কেটে গেলে, পা কেটে গেলে, যেখানেই কেটে যাক না কেন, লাল রঙের একটা তরল পদার্থ দেখতে পাই। সেই লাল রং, লাল মানে সেটা হলো হিমযুক্ত, মানে সেটা হিমোগ্লোবিন অংশ, মানে তাতে লোহিত রঞ্জক থাকে, হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিত থাকে, তাই রক্তটাকে দেখতে লাল রঙের হয়। চলুন নেক্সট স্লাইডে যাই। তারপর বলছি যে আমরা যে রক্তের উপাদান, প্রথমেই আমরা ওভারভিউতে বললাম কি কি থাকে রক্তে। রক্ত রস আর প্লাজমা। এই রক্তরসের কি থাকে? এই রক্তের মধ্যে 55% রক্তরস আর 45% মতো রক্ত কণিকা থাকে। তারপরে দেখে নিই। তারপর আমরা জানবো যে রক্তরস, যে প্লাজমাটা বললাম, তার মধ্যে কি আছে, মানে প্লাজমাটা কি, রক্তটা যে হলুদ রঙের একটা পদার্থ থাকে, তাকে আমরা কি বলবো? প্লাজমা। আর এটা কত পার্সেন্ট? এতে এই এই যে রক্তরস, তার মধ্যে প্রায় 90 থেকে 92% জল থাকে, আর 8 থেকে 10% জৈব ও অজৈব পদার্থ থাকে। রক্তের মধ্যে তো জৈব অজৈব পদার্থ থাকে, সেটার পার্সেন্টেজটা খুবই কম, সেটা 8 থেকে 10%। আর জল কত পার্সেন্ট থাকে? 90 থেকে 92% জল। আশা করছি সবার কাছে ক্লিয়ার। তারপর হলো যে রক্তে যে প্রোটিন গুলো, রক্তের মধ্যে যে প্রোটিন পার্ট, তাকে কি বলে? প্রথমে তো ওভারভিউতে বললাম, আবার বলছি যে রক্তের প্রোটিন পার্টের মধ্যে থাকে অ্যালবুমিন, গ্লোবিউলিন আর ফাইব্রিনোজেন। যে গ্লোবিউলিন পরবর্তীতে আমরা দেখবো, এই গ্লোবিউলিন প্রোটিন আমাদের হিমোগ্লোবিনের মধ্যে পাওয়া যায়। এই ফাইব্রিনোজেন কি করে? আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে। আমাদের একটা রক্তের উপাদান রক্ত কণিকার মধ্যে, তো দেখবো আস্তে আস্তে যখন যাবো, ওভারভিউতে বললাম যে রক্ত কণিকার মধ্যে তো আমাদের কি আছে, আপনাদের লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকার প্লেটলেট, সে তার মধ্যেও যে কাজগুলো তখন আমরা জানতে পারি। আর রক্ত রসের মধ্যে এই প্রোটিন গুলো থাকছে। আর ফাইব্রিনোজেন বিহীন রক্তকে আমরা সিরাম বলি। অনেক সময় দেখবেন অনেক ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে বলে যে সিরাম কালেকশন করতে হবে রক্তের। তাহলে রক্তের যে সিরাম, সেটা কিরকম ধরনের? সেটা হলো একটা ফাইব্রিনোজেন বিহীন। অনেক সময় পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন দেয় যে সিরামটা কি ধরনের পদার্থ, তাহলে সবসময় মনে রাখবেন সিরামটা একটা ফাইব্রিনোজেন বিহীন একটা পদার্থ। আশা করছি বোঝা গেছে। নেক্সট পয়েন্ট। এবার আমরা আসবো যে রক্ত রক্ত আমরা দেখতেই পাচ্ছি, মানে রক্ত কণিকা বা রক্তের এই ব্লাড কর্পাসের, তা সেটা কয় ভাগ? সেটা হলো 3 ভাগ বলেইছি, যে এরিথ্রোসাইট, লিউকোসাইট আর প্লেটলেট। এরিথ্রোসাইট যাকে আরবিসিও বলতে পারি, বা যাকে লোহিত রক্ত কণিকা বলতে পারি। আরবিসি কথার অর্থ হলো রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল, সেটার শর্ট ফর্ম হলো আরবিসি। এটা ধরুন কোন মানে এটা কিরকম হয়, এই যে এই ছবিটা, ইমেজটা দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এটা এই 4টে রিং আকারে এরকম গ্লোবিন পলিপেপটাইড চেইন দ্বারা না এটা যুক্ত থাকে। এর মধ্যে এই যে মলিকিউল গুলো অক্সিজেন মলিকিউল, আর আয়রন থাকে, হিম বা আয়রন, মানে আয়রনটাই হিম, আর প্রোটিন মানে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন এই টার্মটাকে যদি আমরা স্প্লিট করি, তাহলে এটাই যে হিম মানে আয়রন, গ্লোবিন মানে প্রোটিন, সেই হিসেবে বুঝতে পারবো। আর এটা 4টে রিং দেখতেই পাচ্ছেন, এই 4টে রিং এর মতো, আশা করছি সবার কাছে পিকচারটা ভিজুয়াল। এই 4টে রিং এর মতো যে দেখতে পাচ্ছেন, সেই 4টে রিং অ্যাটাচ হয়ে এরকম, মানে আমরা যদি মাইক্রোস্কোপিক্যালি
একটু ব্লাড নিয়ে আরো অনেক মানে দেখি ব্রডার টার্মে, তো আমরা এরকম দেখতে পাবো। এইভাবে আরবিসিটা ফর্ম করে থাকে। আর এটা মানে তাহলে এর মধ্যে দেখতে পাবেন যে এটার মধ্যে নিউক্লিয়াস, আরবিসি তে আমাদের মানুষের হিমোগ্লোবিনে কিন্তু নিউক্লিয়াস থাকে না। একমাত্র মানুষ মানে স্তন্যপায়ী প্রাণীদের শুধুমাত্র উটের থাকবে, তাছাড়া নিউক্লিয়াস স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে না রক্তে। আর এটা কেমন দেখতে হয়, এই যে এই দেখুন, এটা কনকেভ দ্বি অবতল বাই কনকেভ দ্বি অবতল চাকতির মতো দেখতে হয়। তাহলে আরবিসিটা কেমন দেখতে, দ্বি অবতল দেখতে হয়, দ্বি অবতলকার। আর এর মধ্যে কি থাকে, এর মধ্যে হিমোগ্লোবিন থাকছে, যেটার কাজ কি, যেটা আমাদের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহনে সাহায্য করবে। কারণ আমাদের রক্তের মাধ্যমেই তো আমাদের কি হবে, আমরা রক্তের মাধ্যমে যেই কার্বনেটেড বা ডিঅক্সিনেটেড বা অক্সিনেটেড এই রক্ত দুটো পরিবহন করবে। সেটা কি, প্রথমে ধরুন আমরা প্রতিনিয়ত কি নিঃশ্বাস নিচ্ছি, সেই নিঃশ্বাসটা যখন নিচ্ছি সেটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে সেটা আমাদের কোথায় যাচ্ছে, আমাদের সেটা হার্টে যাচ্ছে, হার্ট থেকে সবসময় সেটা পাম্পিং হচ্ছে, পাম্পিং আকারে সবসময় পিউরিফাই হয়ে আমাদের যে অক্সিজেনেটেড ব্লাড সেটাকে সারা দেহে ছড়িয়ে দিচ্ছে। আবার কার্বন ডাইঅক্সাইড ব্লাডটাকে কি করছে, নিচ্ছে আমাদের হার্ট। তো এই প্রসেসটা আমাদের তো নিঃশ্বাস মানে আমরা ব্রিদিং সবসময় করছি, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস সবসময় নিচ্ছি ছাড়ছি, তো এই কিন্তু এই প্রসেসটা সবসময় আমাদের চলছে। আর সেটার জন্য কে সাহায্য করছে, আমাদের হার্ট সাহায্য করছে। তার সাথে কিন্তু মানে লাংসও খুব ইম্পর্টেন্ট, মাধ্যমে তো যাচ্ছে, আমরা নাকের মাধ্যমে যে নিঃশ্বাসটা নিচ্ছি, এই সবকিছু সবকটা পার্টই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয়, যখন আমরা আরবিসি পড়ছি তাহলে আরবিসিটা একটু জানি, যে আমরা যখন জন্মাইনি সেই অবস্থায় যখন মায়ের উম্বে ছিলাম, সেই অবস্থায় তখন আমাদের কি হচ্ছিল, তখন আমরা মানে যখন ভ্রূণ অবস্থায় 1 মাস অব্দি তখন আমাদের ব্লাডটা যকৃৎ প্লীহা থেকে উৎপন্ন হতো। কিন্তু আমরা যখন জন্মে গেলাম তারপরে 1 মাস পর থেকে সেটা কোথা থেকে উৎপন্ন হবে, আমাদের এই লোহিত রক্তকণিকাটা, সেটা কিন্তু আমাদের আপনার অস্থি মানে রেড বোন ম্যারো বা লাল অস্থি মজ্জ থেকে আমাদের আরবিসি উৎপন্ন হবে। তাহলে আশা করছি কনসেপ্ট ক্লিয়ার, যে লোহিত রক্তকণিকা, যে আরবিসিটা দেখতে কেমন হয়, তারপর এর আপনার কাজ কি, তারপর এর আয়ুকাল কি। তাহলে আমাদের যে ব্লাড ডোনেট করা হয়, অনেকে ভয় পায় যে না, ব্লাড যদি ডোনেট করি তাহলে হয়তো শরীরে রক্তটা কমে যেতে পারে। এটা কিন্তু একদম মিসকনসেপশন। আজকে একটু জেনে নিন যে আমাদের এই আরবিসি আমাদের কিন্তু 120 দিন অন্তর অন্তরই তৈরি হয়। তা আপনি যদি রক্ত দেন ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে, কোনো মানুষের সাহায্যও করেন, আপনার কিন্তু ব্লাড ডেফিসিয়েন্সি হবে না, কারণ আপনার সেই রক্তটা কিন্তু 120 দিন পরেই চেঞ্জ হয়ে যায়, এমনি অটোমেটিক্যালি নষ্ট হয়ে যায়, আবার তৈরি হয়। তাই ব্লাড মানে দেওয়াটা ভালো একদিকে, এটা কখনোই যে খারাপ কিছু নয়। যে আপনি একটু যদি ব্লাড দেন তাহলে কখনোই ভাববেন না যে আপনার ব্লাড ডেফিসিয়েন্সি হয়ে যাবে। একমাত্র কোনো পেশেন্টের যদি কোনো সিমটম থাকে, কোনো ডিজিজ থাকে, তাহলে দেওয়া যায় না, সেখানে বলেই দেওয়া হয়। তাছাড়া কিন্তু ব্লাড দেওয়াটা ভালো। আর একটা কি, যে এটি অস্থিমজ্জায় তৈরি হয়, এটা বলে দিলাম। যে আমরা যে এর উৎপত্তিটা, লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপত্তি, তাহলে এটা আমাদের এই লোহিত রক্তকণিকায় উৎপত্তি হয় আর প্লীহাতে ধ্বংস হয়। এইটাও একটা ভীষণ একটা টার্ম, প্লীহাটাকে, প্লীহার মধ্যে যেহেতু এই ব্লাড এই আরবিসিটা ধ্বংস হয়ে আসে মানে ধ্বংস হয়, তাই এটাকে আমরা বলি আরবিসির কবরস্থান বা গ্রেভিয়ার্ড অফ আরবিসিও বলা হয়। গ্রেভিয়ার্ড, এটা একটা টার্ম মনে রাখবেন, গ্রেভিয়ার্ড মানে কবরস্থান, মানে এটা কিন্তু একটা ভোকাবুলারিতে মনে রাখতে পারেন, যে গ্রেভিয়ার্ড কথার অর্থ হলো কবরস্থান। তাহলে আমাদের এই মানে গ্রেভিয়ার্ড অফ আরবিসি কাকে বলা হয়, এই স্পৃহাকে। আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাব তখন স্পৃহাতে আমাদের সেই যেই এগুলো মানে আরবিসি মৃত হয়ে গিয়ে সেটা জমা হবে, তাই আমরা কবরস্থান বলছি। কিন্তু আমাদের যখন মায়ের উম্বে ছিলাম তারপর থেকে 1 মাস অব্দি কিন্তু প্লীহা থেকে আর যকৃৎ থেকে উৎপন্ন হবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর একটা বিষয় জানতে হবে আরবিসি থেকে, যে এর আরবিসি এতক্ষণ তো বললাম যে যে লোহিত রক্তকণিকা তার আরবিসি কমে গেলে আমাদের কি হয়। আরবিসি তো জানলাম যে আমাদের এই কাজ করে, অনেক কিন্তু আমরা তো এই টার্ম গুলো জানি, অ্যানিমিয়া, পলিসাইথোমিয়া, তাই এগুলো কি, সেই টার্ম গুলো তো একটু সম্পর্কে জানতে হবে। তাহলে অ্যানিমিয়াটা কি, দেখুন মনে রাখবেন যে অ্যানিমিয়া এই টার্মটা আমরা একদম মানে চিরাচরিত বাড়িতে দিদি মা বা বোন সবাই আছে মেয়েদের জন্য
বেশি করে মেয়েদের জন্য আপনারা শুনে থাকবেন যে বলে যে আমার তো অ্যানিমিয়া, আমার দিদির তো অ্যানিমিয়া, আমার বোনের তো অ্যানিমিয়া। তাহলে অ্যানিমিয়াটা কি? যখন আমাদের লোহিত রক্তকণিকার সংখ্যাটা কমে যায় শরীরে, পরিমাণটা যতটা থাকা দরকার তার থেকে, তাকে আমরা বলবো ডেফিসিয়েন্সি যখন হবে, তখন আমরা বলবো অ্যানিমিয়া। দেখুন আপনাদের সুবিধার্থে আমি প্লাস মাইনাস হিসাবে, স্লাইডটা দেখা যাচ্ছে আশা করি, প্লাস মাইনাস হিসেবে লিখে রেখেছি। তাহলে আমাদের শরীরে যখন লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যায় তখন আমরা বলবো অ্যানিমিয়া, আর যখন লোহিত রক্ত পরিমাণটা বেড়ে যায় তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া। মানে প্রতিটার তো একটা সাধারণ রেঞ্জ আছে, সেই রেঞ্জেই থাকাটা উচিত। তো সেই রেঞ্জের বাইরে হয়ে গেলেও সেটাও একটা ডিসঅর্ডার, সেই রেঞ্জের নিচেও যদি নেমে আসে সেটাও কিন্তু একটা ডিসঅর্ডার। সেটা একটু মাথায় রাখতে হবে, আর সেই টার্মটা মাথায় রাখতে হবে যে পলিসাইথেমিয়া, যেটা বেড়ে গেলে হচ্ছে আর কমে গেলে অ্যানিমিয়া। কেননা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর আশা করছি আরবিসি থেকে আর কোনো এর বাইরে আর কিছু আসার মতো নেই। এর বাইরে আপনাদের আর কিছু বই খোলার দরকার নেই, এটাই পরীক্ষার জন্য মানে জানলে যথেষ্ট। এবার আসি যে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। আমরা প্রথমে একটুখানি দেখে নিই শ্বেত রক্তকণিকার ভাগগুলো। প্রথমে একটা ওভারভিউতে যখন দিয়েছিলাম তখন বলেছিলাম, আরেকবার বলে দিই আপনাদের সুবিধার্থে, আশা করছি যে পিকচারটা দেখা যাচ্ছে। তাহলে আমি এখানে দিয়েছি যে টাইপস অফ হোয়াইট ব্লাড সেল, এই গ্রানুলোসাইট বা দানাদার আর অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন। এই যে দানাদার অংশটা, সেই দানাদার অংশটার মধ্যে তিনটে আবার ভাগ, নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল। দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে ইমেজটা পরিষ্কার। এই যে দেখুন এই সবগুলোর মধ্যে দানাদার বলছি তাই সবগুলোর মধ্যে দানা যুক্ত আছে। এই যে নিউট্রোফিল, সে এবার পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দিতে পারে, এখন তো ফ্ল্যাটেন কোয়েশ্চেন হয় না, যে দিয়ে দিতে পারে যে কোন শ্বেত রক্তকণিকার পরিমাণটা সবচেয়ে বেশি থাকে রক্তে। তাহলে আগে একটুখানি দেখুন ভাগ মানে কোন এই যে শ্বেত রক্তকণিকার মধ্যে যে ভাগগুলো, সেই ভাগগুলো আবার কত পার্সেন্ট করে থাকছে সেটাও একটু জেনে নিই আমরা। তাহলে আমাদের এই যে নিউট্রোফিল সেটা থাকছে 60 থেকে 70%, ইওসিনোফিল এটা থাকছে আমাদের 2 to 4%, আর বেসোফিল থাকছে 0.5 থেকে 1%। আর আমাদের লিম্ফোসাইট আর মোনোসাইট, যেটা আমাদের অ্যাগ্রানুলোসাইটের মধ্যে পড়বে দানাবিহীন, তার মধ্যে মোনোসাইট 3 থেকে 8%। তাহলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু থাকছে এই নিউট্রোফিল। তাহলে যদি কোয়েশ্চেন আসে যে শ্বেত রক্তকণিকার কোন কোন ভাগটা সবচেয়ে বেশি থাকে আমাদের রক্তে, আমাদের কিন্তু নিউট্রোফিলের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। এর কাজ কি বলতে পারি, নিউট্রোফিল আমাদের কি করে? নিউট্রোফিল আমাদের ফ্যাগোসাইটোসিস হতে সাহায্য করে। ফ্যাগোসাইটোসিস এই কথাটা আমি কিন্তু লাইসোজোমের ওখানে সেলে বলেছিলাম, যদি কেউ মানে সেলটা না দেখেন তো ওই সেলের ভিডিওটা দেখে নেবেন। ফ্যাগোসাইটোসিস হলো যখন আমাদের বডিতে কোনো জার্মস ঢোকে, কোনো জীবাণু, সেই জীবাণুটাকে যখন ও ইনগালফ করে, জীবাণুটাকে ইনগালফ করে ধ্বংস করে ফেলে, সেই যে প্রসেস তাকে আমরা ফ্যাগোসাইটোসিস বলি। এটা আমরা তো জানি যে আমাদের শ্বেত রক্তকণিকা কি করে, আমাদের শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে প্রতিরোধী ক্ষমতা বাড়ায়, রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তার মধ্যে যে ভাগটা নিউট্রোফিল, সেটা আমাদের এই ফ্যাগোসাইটোসিস প্রসেসটা হতে সাহায্য করে। তারপর আসছে ইওসিনোফিল। ইওসিনোফিল কি করে? ফাইট এগেনস্ট প্যারাসাইটিক ইনফেকশন। আমাদের বডিতে যখন কোনো প্যারাসাইটের মাধ্যমে যখন কোনো ইনফেকশন হয়, সেই ইনফেকশনের এগেনস্টে আমাদের যে হেল্প করতে সাহায্য করবে সেটা হলো ইওসিনোফিল। আর বেসোফিল কি করে? বেসোফিল প্রডিউস ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন। আমাদের শরীরে যখন কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় বা কোনো ইনফ্লামেশন হয়ে যায়, তখন সেটার জন্য দায়ী কে? আমাদের বেসোফিল। আমাদের তো দেখি না অনেক সময় খাবার থেকে হতে পারে, ফুলের ব্রেন থেকে, মানে সবকিছু ব্লাডের সাথে মিশিয়ে তো হয়, সেই অ্যালার্জিক রিয়াকশন গুলোর জন্য কে দায়ী? এই বেসোফিল কম্পোনেন্টটা। আর আসছি আমরা দানাবিহীন বা অ্যাগ্রানুলোসাইটের। তার যে এই যে লিম্ফোসাইট, সেটা আমাদের কি করে? সেটা প্রডিউস স্পেসিফিক ইমিউন রেসপন্স। আমাদের লিম্ফোসাইট কি করে? ইমিউন রেসপন্স, আমাদের বডিটাকে যে ইমিউনিটি বাড়ানোর জন্য, সেইটা জন্য তৈরি করে। লিম্ফোসাইট কি করে? ফাইটস অফ ব্যাকটেরিয়া, ভাইরাস এন্ড ফানজাই। মানে আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া, ফানজাই বা কোনো ভাইরাস অ্যাটাক করলে তার বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, সেটা কি করে? মনোসাইট। ওভারঅল আমরা কিন্তু বুঝতেই পারছি যে
ওভারঅল যেটা বলি যে হোয়াইট ব্লাড সেল, এতদিন তো এত ডিটেলসে হয়তো জানেননি, কিন্তু একটু বলে দিলাম ভালো করে আরেকবার ভিডিওটা মন দিয়ে শুনবেন যে সব পার্ট গুলো আমাদের কি করছে, আমাদের শরীরে রোগ প্রতিরোধকতাকে বাড়াচ্ছে, কখনো জীবাণুকে ধ্বংস করছে, এর বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য সাহায্য করছে। এইগুলোই আপনাদের ডাব্লিউবিসির কাজ। আর লিম্ফোসাইটের আবার ভাগ কি? লিম্ফোসাইটের হলো তিনটে ভাগ, একটা হলো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আর ন্যাচারাল কিলার সেল। আশা করছি এই যে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি বা লিউকোসাইট এর এই যে ডিভিশনটা এটা ক্লিয়ার। এবার চলে আসি যে একটু এটা কেমন দেখতে বা এটা কেমন কি থাকে এর মধ্যে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকা জানলাম যে এটা নিউক্লিয়াস বিহীন, শ্বেত রক্তকণিকা কিন্তু এটা নিউক্লিয়াস যুক্ত। কেননা আমি সবসময় পড়ানোর সময় বলেছি আপনাদের অন্য ভিডিওতেও, আমরা যখন একটা বিষয় পড়বো সেই বিষয়ের মধ্যে যে সাব টপিক থাকবে সেই টপিকের মধ্যেও আবার অন্য টপিকের সাথে পার্থক্য করে পড়ার চেষ্টা করব পড়ার সময়, তাহলেই আমাদের সেটা অনেকদিন মনে থাকবে। কারণ আমরা যখন কোনো পার্থক্য করে জানি, একটা মানুষের সাথে আরেকটা মানুষের যখন পার্থক্য করে মনে রাখি তখন আমাদের বেশি দিন মনে থাকে, বেশিক্ষণ মনে থাকে। তো এটা কিন্তু নিউক্লিয়াস যুক্ত। আর এটা কেমন হয়? এটা অনিয়মিতাকার হয় এবং এটা বর্ণহীন কণিকা। আর এটার কাজ কি? এটা আমাদের দেহে প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জীবাণু ধ্বংস করা। আমরা এতক্ষণ ধরে যেটা বললাম, এই যে প্রতিটা ভাগের আবার কাজ বললাম, সবগুলোই দেখতে পেয়েছেন যে আমাদের ইমিউনিটি তৈরি করছে, ফরমেশন করছে, সব সেগুলি, সেটাই হলো ওভারঅল কাজ। আর যেটা ভাগ এই এই এত বড় চার্টের মাধ্যমে বললাম, এই যে গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, আর বলছি না। আর এটা কি করে? নিউট্রোফিল এই ফ্যাগোসাইটোস পদ্ধতিতে জীবাণু ভক্ষণে সাহায্য করে। আশা করছি বিষয়টা ক্লিয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। আর নিউট্রোফিলের সংখ্যাটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি থাকে ডাব্লিউবিসির মধ্যে, 60 to 70%। আর লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করে, এটাও বলে দিয়েছি। এবার একটু জানি আমরা যে এই শীত রক্তকণিকা ডাব্লিউবিসি এটা আমাদের শরীরে যখন অত্যাধিক বেড়ে যাবে তার ফলে কি হয়, আর যখন কমে যাবে তার ফলেও কি হয়, যে টার্ম গুলো জানবো, যে লিউকোমিয়া আর লিউকোপিনিয়া। লিউকোমিয়া, লিউকোমিয়া শুনবেন অনেকেই বলতে যে ওর না লিউকোমিয়া হয়েছে। লিউকোমিয়া কি? যখন আমাদের রক্তে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসির পরিমাণ অত্যাধিক হারে বেড়ে যায় তাকে আমরা বলবো লিউকোমিয়া। আর লিউকোপেনিয়া কি? যেটা যখন আমাদের শ্বেত রক্তকণিকার মানে শ্বেত রক্তকণিকার পরিমাণটা কমে যায় তাকে আমরা বলবো লিউকোপেনিয়া। আশা করছি বোঝা গেছে। আমি দেখুন আপনাদের সুবিধার্থে প্লাস মাইনাস হিসেবে মনে রেখেছি অঙ্কের ট্রিক্স এর মতো। আপনারা এটা পেনে নোট ডাউন করে রাখতে পারেন। লিউকোমিয়া লিখে প্লাস চিহ্ন দিয়ে নিন, আর লিউকোপেনিয়া লিখে মাইনাস চিহ্ন দিয়ে নিন। আর মনে রাখবেন পেনিয়া, পেনিয়ার কথাটা আসলে মানে কমে যাবে, কেননা এগুলো তো খুব কনফিউশন ক্রিয়েট করে। পরীক্ষার সময় আপনাকে তো দুটো একসাথে দেবে না, অপশানে কিন্তু অন্য অপশনের সাথে থাকবে, যে তখন কিন্তু গুলিয়ে যাবে। তাই আপনাদের যাতে কনফিউশন ক্রিয়েট না হয় প্লাস মাইনাস আকারেও লিখে রাখতে পারেন। চলো নেক্সট স্লাইডে যাই। এবার আমরা আসবো প্লেটলেট বা অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এটা কি? আমাদের এটা কি করে? এই যে দেখুন, আগে একটু ছবিটা দেখে নিন। আমাদের এই রক্তের মধ্যে এই যে লাল লাল যেটা দেখতে পাচ্ছেন বাইকনকে, সেটা আরবিসি, সেটা হয়ে গেল। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন নীল নীল, সেগুলো কি? সেগুলো ডাব্লিউবিসি। আর এই যে হলুদ দেখতে পাচ্ছেন যেগুলো হলুদ রঙের তরল পদার্থ, সেটাগুলো হলো কি? প্লাজমা। আর এই যে এই যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো প্লেটলেট বা এই থ্রম্বোসাইট। এটা কি ধরনের হয়? এগুলি রক্তের সবচেয়ে ছোট, মানে এমনি ভিজুয়ালি যদি দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন যে এগুলো সবচেয়ে ছোট অন্যগুলোর তুলনায়। আর এগুলো নিউক্লিয়াস বিহীন কণিকা, তাহলে অনুচক্রিকাটা এটা নিউক্লিয়াস বিহীন। আর এর প্রধান কাজ কি? এটা আমাদের রক্ত তঞ্চনে বা ব্লাড ক্লটিং মানে ক্লটিং হতে সাহায্য করে। আর এর গড় আয়ু কয়দিন? এটা 5 থেকে 9 দিন গড় আয়ু, তারপরে এটা এমনি নষ্ট হয়ে যাবে, আবার তৈরি হবে। তাহলে এর গড় আয়ু 5 থেকে 9 দিন। আশা করছি বোঝা গেছে এটা। আর আমাদের এই যে অনুচক্রিকা থ্রম্বোসাইট এর ডিসঅর্ডারে কি হবে, মানে এটা শরীরে বেড়ে গেলে বা কমে গেলে আমাদের এই যখন আমাদের লোহিত এই অনুচক্রিকার পরিমাণ যখন বেড়ে যাবে রক্তে, তখন আমাদের থ্রম্বোসাইটোসিস হবে। যেই ডিসঅর্ডারটা হয় তাকে বলা হয় থ্রম্বোসাইটোসিস।
থ্রম্বোসাইটোসিস মানে আমাদের অনুচক্রিকার পরিমাণটা অত্যধিক হারে বেড়ে যায়। আর যখন আমাদের অনুচক্রিকার পরিমাণটা কমে যাবে যতটা স্বাভাবিক রেঞ্জ তার থেকে, তাকে আমরা কি বলবো? থ্রম্বোসাইটোপেনিয়া। আমি আগেই বললাম পেনিয়া টার্মটা মনে রাখবেন। দেখুন এই যেহেতু থ্রম্ব, প্রথমে থ্রম্ব মানে অনুচক্রিকা রিলেট করতে পারবেন, তার সাথে পেনিয়া ওখানেও ছিল আপনার যে লিউকোপেনিয়া, যে ওটা কিন্তু শ্বেত রক্তকণিকার একটা ডিসঅর্ডার। পেনিয়া মানে মনে রাখবেন কমে যাও। আশা করছি বোঝা গেছে। আর যদি এটার অ্যাবনর্মালিটি হয় অনুচক্রিকা, তাহলে এটা কি হবে? ব্লিডিং ডিসঅর্ডার তৈরি করবে। কেননা অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকার কাজই তো রক্ত তঞ্চনে সাহায্য করে, তঞ্চন করবে, মানে কোথাও যদি কেটে যায় সেই জায়গাটাকে, মানে ক্ষতটাকে পূরণ করবে কে? আমাদের এই অনুচক্রিকা। তাহলে এর যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তাহলে তো এর ডিসঅর্ডার হবে, তার জন্যই বলেছে ব্লিডিং ডিসঅর্ডার। আশা করছি ক্লিয়ার। এখান থেকে আর কিছু লাগবে না, এটুকু জানলেই যথেষ্ট পরীক্ষার জন্য। এবার আমরা মানে ওভারঅল একটা ব্লাডের কাজ রেখেছি। এতক্ষণ আমরা সব ভাগগুলোর কাজ জানলাম। একটা ওভারঅল রক্তের কাজ কি? রক্ত তো আমরা দেখেইছি আরবিসি কি করে, পরিবহনে সাহায্য করে। সেটাই বলেছে, পরিবহন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, খাদ্যকণা, হরমোন ও বর্জ্য পদার্থ পরিবহন করে। প্রতিরক্ষা আমাদের ডাব্লিউবিসি, এই পরিবহন তো আরবিসি করছে। প্রতিরক্ষা কে করবে? প্রতিরক্ষা করবে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করে তোলে। রক্ততঞ্চন কে করবে? প্লেটলেট। প্লেটলেটের মাধ্যমে বা থ্রম্বোসাইট কি করবে? আঘাতপ্রাপ্ত স্থানে রক্ত জমাট বাঁধ দিয়ে রক্তপাত বন্ধ করবে। আর তাপ নিয়ন্ত্রণ কি করে? শারীরিক তাপ, মানে তাপ সমতা বজায় রাখতে কি সাহায্য করে? আমাদের ব্লাড। কেননা আমরা যখন কোনো জ্বর, মানে আমাদের শরীরে যখন অস্বস্তি অনুভব করি, তখন আমরা থার্মোমিটার নিই। থার্মোমিটারের মাধ্যমে আপনি কি দেখতে পারেন? থার্মোমিটারের মাধ্যমে আপনার বডি টেম্পারেচার, সেটা কি, মানে সেটা তো ব্লাডটাই আপনাকে ডিনোট করে দিচ্ছে না? তাই আমাদের সেই ব্লাডটা সারা শরীরে তাপের সমতাটাকে বজায় রাখতে সাহায্য করে। আশা করছি ক্লিয়ার। এবার আমরা মানে ব্লাডটা এতক্ষণ হয়ে গেল যে ব্লাডের কি কি ছিল। রক্তরস, রক্তকণিকা আমরা জানলাম রক্তরসের মধ্যে কি আছে, রক্তকণিকার মধ্যে কি আছে, রক্তকণিকার ভাগগুলো জানলাম, কাজ জানলাম, উৎপত্তি জানলাম, তাদের ডিউরেশন কতদিন বাঁচবে সবকিছু জেনে নিলাম। তাদের ডিসঅর্ডারে কি হবে সেটাও জেনে নিলাম। আমাদের কিন্তু ব্লাড কমপ্লিট। এবার আমরা যে ব্লাড ব্লাড করছি, এবার একটু আমাদের জানতে হবে যে গ্রুপ, ব্লাডের গ্রুপ হয়। দেখুন আপনি আমি সবাই মানুষ, আমাদের রক্ত সবাই একই, কিন্তু সবার কিন্তু গ্রুপটা এক নয়। আমি চাইলে আপনাকে রক্ত দিতে পারবো না, আপনি চাইলে আমাকেও রক্ত দিতে পারবেন না। তার জন্য কিন্তু ব্লাড গ্রুপটার সিমিলারিটি থাকতে হবে। তার মধ্যেও পজিটিভ নেগেটিভ যে দুটো ভাগ হয় সেইটাও জানতে হবে। পজিটিভ নেগেটিভ ভাগকে আরএইচ ফ্যাক্টর বলা হয়, সেটাও জানতে হবে। তাই ব্লাড গ্রুপিংটাও একটা খুব অত্যাবশ্যকীয় একটা মানে ইম্পর্টেন্ট বিষয় জানার জন্য, ইউনিভার্সালি, নট অনলি পরীক্ষার জন্য। কারণ এটা জানলে আপনি নিজের কাছে ক্লিয়ার থাকবেন কোনো সমস্যা যদি পড়েন যে আপনার কোন ব্লাড গ্রুপ, আপনার শরীরে কি রক্ত লাগবে। তাহলে এবার একটু জেনে নিই যে এটা কে প্রথম আবিষ্কার করেছিলেন। এই বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইন নামে, ইনি এবিও ব্লাড গ্রুপের আবিষ্কার করেন। এই ল্যান্ডস্টাইনার কি হলো এবিও ব্লাড গ্রুপটা আবিষ্কার করেছিলেন। আর লোহিত রক্তকণিকায় প্লাজমা পর্দায় থাকা অ্যান্টিজেনের উপস্থিতির উপর ভিত্তি করে এই রক্তের গ্রুপকে নির্ধারণ করা হয়। আমরা তো দেখেছি যে আমাদের অনেক রক্তের মানে রক্তকণিকার মধ্যে অনেক ভাগ থাকে, তার মধ্যে লোহিত রক্তকণিকার প্লাজমা পর্দায় যে অ্যান্টিজেন থাকবে তার উপস্থিতির উপর ভিত্তি করে আমাদের এই ক্লাসিফিকেশনটা করা হচ্ছে। আমরা এই ব্লাড ক্লাসিফিকেশনটা একটু আগে দেখি। আমাদের রক্তের কয়েক ভাবে যদি বলি তাহলে চারটে ধরুন ভাগ, যে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি আর ও। আমরা এইখানে আবার দুটো বিষয় থাকবে। আপনাদের এই ডায়াগ্রামটা আশা করছি ক্লিয়ার। যে একটা আমরা জানবো যে এই যে রক্ত থাকে তার মধ্যে অ্যান্টিবডি ইন প্লাজমা আর অ্যান্টিজেন ইন রেড ব্লাড সেল, মানে তার মধ্যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, মানে কোন ব্লাড গ্রুপে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন কিভাবে থাকছে আমাদের সেটা জানতে হবে। কেননা সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো। যে আমরা জানি ছোটবেলায় পড়েছিলাম যে সর্বজনীন গ্রহিতা বা সর্বজনীন দাতা, এটার এই কথাটা, এই শব্দ, যে ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রিসিভার, এটা কোথা থেকে এলো সেটা জানার জন্য আমাদের জানতে হবে যে অ্যান্টিবডি রক্তের মধ্যে কোন গ্রুপে, অ্যান্টিবডি কিভাবে থাকছে আর অ্যান্টিজেন কিভাবে থাকছে। এবার আমার ধরুন কোনো ব্যক্তির শরীরে গ্রুপ এ এর রক্ত আছে, তার তাহলে অ্যান্টিবডিটা কি হবে? অ্যান্টি বি। আর অ্যান্টিজেনটা কি হবে? এ অ্যান্টিজেন, মানে এ গ্রুপের রক্তে এ অ্যান্টিজেনই থাকবে, অ্যান্টিবডি অ্যান্টি বি, উল্টোটা। আর গ্রুপ বি তে কি হবে? এদেরও অ্যান্টি এ থাকবে আর অ্যান্টিজেনটা বি অ্যান্টিজেন। আর এবি গ্রুপের রক্তে কোনো
আমাদের অ্যান্টিবডি থাকে না, এদের কি থাকবে, এদের অ্যান্টি এ আর অ্যান্টি বি দুটোই থাকবে। আর আপনার এখানে হচ্ছে যে ও ও গ্রুপের রক্তে কি হবে, এখানে অ্যান্টিবডি, আপনার অ্যান্টিবডি অ্যান্টি এ আর অ্যান্টি বি দুটোই থাকবে, কিন্তু এদের কোনো অ্যান্টিজেন থাকবে না। এই যে অ্যান্টিজেন আচ্ছা আমরা পরের স্লাইডে যাই, বলছি। এই যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে, দেখুন এই যে এ বি, কোনো ব্যক্তি যদি এ বি গ্রুপের হন, তার শরীরে কিন্তু প্লাজমাতে অ্যান্টিবডি থাকে না, কিন্তু তাদের অ্যান্টিজেন থাকে, অ্যান্টি এ আর অ্যান্টি বি। এবার তাদের যেহেতু কোনো অ্যান্টিবডি থাকে না, তাই তারা কিন্তু সর্বজনীন, এই এবি গ্রুপের রক্তটাকে আমরা কি বলবো, ইউনিভার্সাল রিসিভার। এরা সবার শরীর থেকে রক্তটা নিতে পারবে, কিন্তু দেবার সময় কিন্তু শুধু এবি কেই দিতে পারবে, অন্য আর কাউকে দিতে পারবে না। কারণ এদের শরীরে তো মানে অ্যান্টিবডি, প্লাজমাতে অ্যান্টিবডি থাকছে না কিছু, তাই তারা অন্য আর কোনো গ্রুপকে দিতে পারবে না। আর ওকে গ্রুপ, ওকে আমরা কি বলি, ইউনিভার্সাল ডোনার। কেন আমরা জানি যে ও গ্রুপের রক্ত এরা সবাইকে রক্ত দিতে পারে। কেন দিতে পারছে, তার কারণ কিন্তু এইটা যে তাদের শরীরে অ্যান্টিজেন থাকছে না কোনো, শুধু তাদের শরীরে অ্যান্টিবডি অ্যান্টি এ আর অ্যান্টি বি দুটোই তৈরি হচ্ছে। তার জন্য তারা সমস্ত গ্রুপের, অন্য গ্রুপের যে কোনো ব্যক্তিকে রক্ত দিতে পারবে, আর আপনার নিতে পারবে, শুধু ওর থেকেই নিতে পারবে। এর জন্য আমরা ওকে ইউনিভার্সাল ডোনার বলছি। তো সেখানেই লেখা আছে, যেটা পরীক্ষাতে আপনাদের আসে, যে ও গ্রুপকে সর্বজনীন দাতা কেন দাতা বলা হয়, আর এবি গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়। এই ডায়াগ্রামটা রেখেছি আপনাদের এই রেসিপিয়েন্ট ইউনিভার্সাল আর ইউনিভার্সাল ডোনারের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যে কেন হলো। আশা করছি ক্লিয়ার। এবার একটু আসি যে পজিটিভ নেগেটিভ, যে আমরা তো জানবো যে ও পজিটিভ না এ মানে ও নেগেটিভ, এ পজিটিভ না এ নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ রক্তের যে ভাগটা, সেটা কি করে এলো, এই যে পজিটিভ নেগেটিভ, তাকে আমরা বলবো আরএইচ ফ্যাক্টর। এটা প্রথম, এটা হলো একটা গুরুত্বপূর্ণ অ্যান্টিজেন, যার উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে রক্তকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে চিহ্নিত করা হয়। এই আরএইচ ফ্যাক্টর এটা কিন্তু এসেছিল একটা রেসার্চ বানানো, আমি স্লাইডে রাখিনি, মুখে বলে দিচ্ছি। এই আরএইচ টার্মটা এসেছিল একটা রিসার্চ বানরের শরীরে, এটা প্রথমে পাওয়া যায়। তো এই রিসার্চ বানর থেকে এই আরএইচ, সেই রিসার্চের থেকে আরএইচটা নিয়ে নিয়ে এই পজিটিভ নেগেটিভ যে টার্মটা, সেটাকে ডিনোট করা হয়। এই রক্তে তাহলে গ্রুপটাও আশা করছি ক্লিয়ার। আর ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট কেন বলা হয় সেটাও ক্লিয়ার, সেটা কিন্তু আমাদের রক্তের অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে হচ্ছে। আশা করছি আর কোনো কনফিউশন হবে না, পরীক্ষায় আপনি থিওরি পার্টটা ভালো করে জানলে এমসিকিউ সলভ করতে কোনো সমস্যা হবে না। এবার দেখে নিই যে ব্লাড কোয়াগুলেশন বা রক্ততঞ্চন। আমাদের রক্ততঞ্চনটা কি, এটা একটা জটিল প্রক্রিয়া যার মাধ্যমে রক্ত তরল অবস্থা থেকে অর্ধ কঠিন জেলির মতো হয়। এটা ফাইব্রিনোজেন প্রোটিন থেকে ফাইব্রিন জালে রূপান্তরিত হচ্ছে। এটার জন্য মানে কোন ভিটামিনটা দায়ী, ভিটামিন কে। আমরা ভিটামিন চ্যাপ্টারটা অনেক বিস্তারিত ভাবে আলোচনা করেছি, সেখানটা গিয়ে একটু দেখে নেবেন। ভিটামিন কে টা সেখানে আমরা বলেছিলাম সেটা রক্ততঞ্চনে সাহায্য করছে। আর ক্যালসিয়াম আয়ন রক্ততঞ্চনের জন্য অপরিহার্য। ক্যালসিয়াম আর ভিটামিন কে এই দুটো আমাদের রক্ততঞ্চনে সাহায্য করছে। আরো একটু ইলাবোরেটলি একটু দেখে নিই যে এই যে প্রসেসটা কি করে হয়। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের রক্তের মধ্যে তো হেপারিন থাকে, সে কিন্তু রক্তটাকে জমাট বাঁধতে দেয় না, কিন্তু রক্তের মধ্যে যে অন্যান্য প্লাজমা প্রোটিন গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের রক্তকে কোয়াগুলেশন করতে সাহায্য করে। যেমন ধরুন কোথাও কেটে গেল, এই যে এই ব্লাড ভেসেলস, ড্যামেজ অফ ব্লাড ভেসেলস, মানে কোথাও কেটে টেটে গেল, ক্ষত হলো, সেখান থেকে স্টিমুলেট হয়ে এই কোয়াগুলেশন অফ প্লেটলেট হবে। সেই মানে প্লেটলেটটা সঞ্চিত হতে সাহায্য করার জন্য কি করবে, সিক্রেট করবে থ্রম্বোকাইনেসকে। এই থ্রম্বোকাইনেস কি করবে, প্রথমমিন নামক প্রোটিন রঞ্জকটাকে থ্রম্বিনে পরিণত করবে, প্রথমমিনকে থ্রম্বিনে পরিণত করবে। আর দেখুন, এখন কোয়েশ্চেন গুলো অনেক সময় এইভাবেও দিয়ে দেয়, একটু রেলের পরীক্ষায় বা যেখানে সায়েন্স থেকে একটু ডিপ ভাবে কোয়েশ্চেন আসে, যে প্রথমমিন থেকে থ্রম্বিনে পরিণত করার জন্য কোন উৎসেচকটা দায়ী। এই থ্রম্বোকাইনেস, এটা কিন্তু একটা উৎসেচক। এই থ্রম্বোকাইনেস উৎসেচকটা এটা রূপান্তরিত করতে সাহায্য করছে। আর এই যে থ্রম্বিন ফর্মেশন হয়ে গেল একবার, সেই থ্রম্বিনটা আবার কি করছে, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে পরিণত করছে।
এইভাবে আমাদের ফাইবিন তৈরি হয়ে গেল, তারপর ব্লাড কোটিং হয়ে আছে। আমরা এতদিন কি জানতাম? জানতাম যে আমাদের যদি কোথাও কেটে যায়, শুনেছি যে ফাইবিন, তো তারপর আমরা তো ওই কাটা জায়গায় ফাইবিন উৎপন্ন, কিন্তু ফাইবিনটা কোথা থেকে এলো? এটা হলো প্রসেস। মানে ওই থ্রম্বোকাইনেস, ওটা থ্রম্বোকাইনেস উৎপন্ন হবে, থ্রম্বোকাইনেসটা আবার প্রথম বিন থেকে থ্রম্বিনে পরিণত করবে, সেই থ্রম্বিন আবার সেটা ক্যাটালাইজার হিসেবে কাজ করে ফাইব্রিনোজেনকে ফাইবিনে পরিণত করবে। আশা করছি এটা পুরো ক্লিয়ার যে আমাদের কোথাও যদি কেটে যায়, সেই কাটা জায়গাটাকে জোড়া লাগবে কি হয়, সেই বিষয়টা এটাই। মোটামুটি একটা জায়গায় কেটে গেলে সেটা আবার জুড়তে মোটামুটি, সেটা দেখবেন কোথাও কেটে গেলে জোড়া লাগতে 7-8 মিনিট টাইম লাগে। সেই ক্লটিং টাইম মানে ব্লিডিং, আপনি কেটে গেলে যে ব্লিডিং টাইমও একটা হয়, ব্লাড ক্লটিং টাইম আর আপনার ব্লিডিং টাইম দুটো আবার টাইম হয়। ঠিক আছে, আপনি কেটে গেলেই দেখবেন সঙ্গে সঙ্গে বন্ধ হচ্ছে না, তার একটা তো পিরিয়ড আছে, তাকে বন্ধ হতে সময় লাগবে, মানে এই প্রসেসটা তো হয়, সেই প্রসেসটা হতেও কিন্তু একটা মানে 6-7 মিনিটের একটা সময়। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। আমাদের ব্লাড থেকে এটুকুই বলার ছিল। তো আশা করছি যে এইটুকু বলেছি আর বই দেখা লাগবে না, কনসেপ্ট আপনাদের ক্লিয়ার। আপনার এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আমরা এটুকুই রাখছি, পরবর্তী ভিডিওতে আমরা আবার ব্লাডের এমসিকিউ সলভ করবো, আরো বিস্তারিতভাবে আলোচনা করবো। টাটা।